টিওপি টপ টপ ডেড সেন্টার আর বিডিসি হলো বটম ডেড সেন্টার। ওকে স্যার, থ্যাংক হলো ইউ। টপ ডেড সেন্টার, বিডিসি হলো বটম ডেড সেন্টার। আচ্ছা, এখন এটা কি আমরা কমপ্লিট করছিলাম? অপারেটিং প্রিন্সিপালসটা আলাপ করে শেষ করছিলাম? জি স্যার, দেখো করছিলাম। তো শেষ করছিলাম। জি স্যার, ওইটা শেষ হয়েছিল। আমরা পেট্রোল ইঞ্জিনের শেষ করছিলাম। আজকে আমরা ডিজেল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপাল পড়বো। অপারেটিং প্রিন্সিপালস অফ 4-stroke সাইকেল ডিজেল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনের মতো এখানে 4-stroke সাইকেল ইঞ্জিন কাকে বলে আমরা বলেছি গতকালকে। তোমাদের যদি মনে থাকে যে ইঞ্জিনে the engine in which ওয়ালাইকুম সালাম the engine in which 4 strokes of the piston completes a cycle and produces power once is called a 4-stroke cycle engine. যে ইঞ্জিনে ডিজেল ফুয়েল হিসেবে ইউজ করা হয় সেটাকে বলি আমরা ডিজেল ইঞ্জিন। তাহলে 4-stroke সাইকেল ডিজেল ইঞ্জিন। এখন 4-stroke সাইকেল ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপাল ডিজেল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপাল একই রকম, কিছু পার্থক্য আছে, এদের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, সেটা আমি আলাপ করছি। হ্যাঁ, 4-stroke সাইকেল দাগ দেখা যাচ্ছে কেন তোমাদের ইয়েতে? ডিজেল ফুয়েল হিসেবে ইউজ করা হয়, এই জন্য এটাকে ডিজেল ইঞ্জিন বলে, এবং 4টা স্ট্রোকে একটা সাইকেল কমপ্লিট হয়, এই জন্য এটাকে বলি আমরা 4-stroke সাইকেল ইঞ্জিন। এখন আগের মতোই সাকশন স্ট্রোক, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, এই 4টা স্ট্রোকে একটা সাইকেল কমপ্লিট হবে। সাকশন স্ট্রোকে পিস্টন, দেখো ইনলেট ভালভ খোলা আছে, পিস্টন টিডিসি থেকে বিডিসি দিকে যাচ্ছে, আর এখানে ফ্রেশ এয়ার, ক্লিন ফ্রেশ এয়ার enters into the cylinder through the inlet valve. ইনলেট ভালভের মাধ্যমে ক্লিন এয়ার প্রবেশ করবে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারে প্রবেশ করে, এয়ার ফুয়েল মিক্সচার ইনলেট ভালভের মাধ্যমে এয়ার ফুয়েল মিক্সচারটা প্রবেশ করে, কিন্তু এখানে কিন্তু এয়ার ফুয়েল মিক্সচার নয়, শুধু ক্লিন এয়ার। এখানে ক্লিন এয়ারটা প্রবেশ করবে ইনলেট ভালভের মাধ্যমে, পিস্টন টিডিসি থেকে বিডিসি দিকে যাবে, বিডিসিতে যখন যাওয়া শেষ হবে তখন সাকশন স্ট্রোকটা কমপ্লিট হবে। তাইলে একটা ডিফারেন্স হইলো যে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ছিল এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করত, আর এখানে কিন্তু শুধু ক্লিন এয়ার প্রবেশ করবে সাকশন স্ট্রোকে। কম্প্রেশন স্ট্রোকে দেখো ইনলেট এবং এক্সস্ট ভালভ দুইটাই বন্ধ। আবার দেখাচ্ছি আমি স্ট্রোকটা, এখানে ইনলেট ভালভটা খোলা ছিল সাকশন স্ট্রোকে। কম্প্রেশন স্ট্রোকে কি হয় দেখো, কম্প্রেশন স্ট্রোকে এই যে ইনলেট এবং এক্সস্ট ভালভ দুইটাই বন্ধ। এখন এই যে পিস্টনটা এখন বিডিসি থেকে টিডিসি দিকে যাচ্ছে, ফলে যে বাতাসটা ভিতরে প্রবেশ করানো হয়েছিল বা প্রবেশ করেছিল সেই বাতাসটা এখন কম্প্রেস হবে। কম্প্রেস হইলে তার টেম্পারেচার এবং প্রেসার দুটোই বেড়ে যাবে। প্রেসারটা বেড়ে হয়ে যাবে 40 থেকে 45 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, টেম্পারেচারটা বেড়ে হয়ে যাবে 650 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। সো যখন পিস্টন বিডিসি থেকে টিডিসি তে যাওয়া শেষ হবে তখন কম্প্রেশন স্ট্রোকটা শেষ হবে। তারপর হচ্ছে পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে ইনলেট এবং এক্সস্ট ভালভ দুটাই বন্ধ থাকবে। এখানে হট কম্প্রেসড এয়ারের উপরে ডিজেল ফুয়েলটাকে ফাইন ড্রপলেটস এর আকারে স্প্রে করা হবে, ইনজেক্ট করা হবে। সো ডিজেল ফুয়েল ইজ ইনজেক্টেড ইনটু দ্য হট কম্প্রেসড এয়ার ইন দিস স্ট্রোক। এবং এটার ফলে কি হয়, যখনই গরম বাতাসের মধ্যে, গরম বাতাস মানে খুবই গরম, কিন্তু 650 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে বাতাসটা, সেই বাতাসের মধ্যে যখন ডিজেল ফুয়েলটাকে স্প্রে আকারে ভেরি ফাইন ড্রপলেটস আকারে যখন ইনজেক্ট করা হবে, এই অংশটার নাম হচ্ছে, এটাকে এই পোর্শনটা বলে একটা ইনজেক্টর। ইনজেক্টরের মাধ্যমে
এটা ভেরি ফাইন ছোট ছিদ্রের মাধ্যমে ডিজেল ফুয়েলটাকে হাই প্রেসারে যখন ইনজেক্ট করা হয় তখন ভেরি ফাইন ড্রপলেটস তৈরি হয়, খুবই মিহি ড্রপলেটস তৈরি হয়। সেই ড্রপলেটস গুলো যখন ফাইন ড্রপলেটস অফ ফুয়েল যখন হট এয়ারের সংস্পর্শে আসছে তখন সেটা কম্বাশন হয়। কম্বাশন হওয়ার ফলে তার এক্সপানশন হবে, এক্সপানশন হয়ে সে পিস্টনের উপরে চাপ দিবে, পিস্টনের উপরে চাপ দিলে পিস্টনটা টিডিসি থেকে বিডিসি দিকে যাবে। এটাকে বলি আমরা পাওয়ার স্ট্রোক, এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রোক অফ দ্য ইঞ্জিন when the chemical energy of the fuel is converted into mechanical energy. সো এটা হচ্ছে পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে যেটা হচ্ছে যে হট কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারের উপরে ইনজেক্টর থেকে ডিজেল ফুয়েল ইনজেক্ট করা হচ্ছে ভেরি ফাইন ড্রপলেটস আকারে, ফলে এটা কম্বাশন হচ্ছে, কম্বাশনের ফলে এটা এক্সপানশন হচ্ছে, এক্সপানশনের ফলে গ্যাসটা চাপ দিচ্ছে পিস্টনের উপরে, পিস্টন দ্রুত গতিতে টিডিসি থেকে বিডিসি দিকে নেমে আসছে, ফলে দিস ইজ দ্য পাওয়ার স্ট্রোক। এই পাওয়ার স্ট্রোকে তোমার কম্বাশন টেম্পারেচারটা থাকে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেসারটা থাকে 55 থেকে 60 কেজি পার স্কোয়ার সেন্টিমিটারের মতো। তারপরে হচ্ছে আমাদের স্যার একটু ওয়েটিংটা চেক করতেন, অনেকে ওয়েটিং এ আছে। হ্যাঁ করে দিছি। আচ্ছা তো এক্সস্ট স্ট্রোক হইলো তোমার যে ইনলেট ভালভটা বন্ধ থাকে, এক্সস্ট ভালভটা খোলা থাকে, পিস্টনটা বিডিসি থেকে টিডিসির দিকে যাইতে থাকে, ফলে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে যাইতে থাকে, পুরা গ্যাসটা এক্সস্ট ভালভ দিয়ে বের হয়ে সাইলেন্সার দিয়ে অ্যাটমসফিয়ারে চলে যায়। সো বার্ন গ্যাসেস এসকেপস টু দ্য অ্যাটমসফিয়ার থ্রু দ্য সাইলেন্সার বাই দ্য এক্সস্ট ভালভ এন্ড এক্সস্ট ম্যানিফোল্ড। এটা হচ্ছে মূল কাজ, লাল কালি দিয়ে মেইন যে কাজটা সেটাকে দেখানো হয়েছে। তো এখন তাইলে আবার আমরা যদি একবার রিপিট করি, এখানে 4টা স্ট্রোক হবে। 4 স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রেও 4টা স্ট্রোক হবে। একটাকে বলি আমরা সাকশন স্ট্রোক, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, 4টা স্ট্রোক হবে। সাকশন স্ট্রোকে ইনলেট ভালভটা খোলা থাকবে, এক্সস্ট ভালভটা বন্ধ থাকবে, ফ্রেশ এয়ার, ক্লিন ফ্রেশ এয়ার ইনলেট ভালভ দিয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে এবং টিডিসি থেকে বিডিসির দিকে পিস্টনটা যাইতে থাকবে। যখন পিস্টন বিডিসি তে পৌঁছে যাবে তোমার শেষ হয়ে গেল, আমাদের সাকশন স্ট্রোকটা শেষ হয়ে গেল, ইনলেট ভালভটা তখন বন্ধ হয়ে যাবে। দেখো তারপরে কি হয়, এই যে ইনলেট ভালভ বন্ধ হয়ে গেল, এক্সস্ট ভালভও বন্ধ হয়ে গেল। সুতরাং ইনলেট এবং এক্সস্ট ভালভ দুটাই বন্ধ। কম্প্রেশন স্ট্রোকের যেটা হবে বিডিসি থেকে পিস্টনটা টিডিসি দিকে যেতে থাকবে, ভিতরে যে এয়ারটা ট্র্যাপড হয়েছিল আমাদের, ইনলেট এক্সস্ট ভালভ দুইটাই বন্ধ, আবার এদিকে আছে পিস্টন, সুতরাং তার পালানোর কোনো জায়গা নেই, এসকেপ হওয়ার কোনো জায়গা নেই, লিক হওয়ার কোনো জায়গা নেই। সুতরাং সে কম্প্রেস হবে সিলিন্ডারের ভিতরে এবং এই কম্প্রেশন প্রেসারটা হবে 40 থেকে 45 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার এবং প্রেসার টেম্পারেচার হবে 650 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হট কম্প্রেসড এয়ার, তারপরে যেটা পাওয়ার স্ট্রোক, হট কম্প্রেসড এয়ারের উপরে ডিজেল ফুয়েলকে একটা ইনজেক্টরের সাহায্যে ভেরি ফাইন ড্রপলেটস আকারে স্প্রে করা হয়। যখন এই ভেরি ফাইন ড্রপলেটস আকারে ডিজেল ফুয়েলটাকে স্প্রে করা হয় হট কম্প্রেসড এয়ারের মধ্যে, তখন সেটা ইনস্ট্যান্টলি বার্ন হয়ে যায়। তো এই ইনস্ট্যান্টলি বার্ন হয়ে গেলে সেই এটা কম্বাশন হয় এবং কম্বাশন হয়ে এক্সপানশন হয়। এক্সপানশন হয়ে যখন পিস্টনের উপরে চাপ দিবে, এক্সপানশন হয়ে যখন পিস্টনের উপরে চাপ দিবে, তো পিস্টন দ্রুত গতিতে টিডিসি থেকে বিডিসি দিকে নেমে আসবে, ফলে এটা দিস ইজ দ্য পাওয়ার স্ট্রোক, পাওয়ার প্রডিউস হবে। এবং দিস ইজ দ্য স্ট্রোক হোয়ার দ্য chemical energy of the diesel fuel is converted into mechanical energy in the form of pressure on the piston. এবং সেটা পিস্টনকে যখন প্রেসার দিবে তখন পিস্টন কানেক্টিং রডকে ধাক্কা দিবে, কানেক্টিং রডের সাথে যেই ক্র্যাঙ্কশ্যাফট অ্যাটাচ করা আছে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে থাকবে, ফলে শক্তি প্রডিউস হবে এবং আলটিমেটলি সেটা আমরা ফ্লাই হুইলে পাবো, যে আউটপুট শক্তিটা আমরা ফ্লাই হুইলে পেয়ে যাব। তো এটা হচ্ছে পাওয়ার স্ট্রোক। তারপরে এক্সস্ট ভালভটা খুলে যায়, এক্সস্ট স্ট্রোকে হলো এক্সস্ট ভালভটা খুলে যাবে, পিস্টনটা আবার বিডিসি থেকে টিডিসি দিকে যাইতে থাকবে। দেখো এই অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে, আর যে খয়েরি কালারের এই অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে পিস্টনের যে মুভমেন্টটা। তো পিস্টনটা বিডিসি থেকে টিডিসি দিকে যাবে, যেই পোড়া গ্যাস যেটা আছে, পোড়া গ্যাসটা যে এক্সস্ট ভালভটা যেহেতু খোলা আছে, এদিক দিয়ে তোমার এক্সস্ট ভালভ এক্সস্ট ম্যানিফোল্ড হয়ে অ্যাটমসফিয়ারে মানে তোমার
সাইলেন্সার হয়ে ইয়েতে চলে যাবে, বাতাসে চলে যাবে, অ্যাটমসফিয়ারে চলে যাবে। So this is how a 4-stroke cycle diesel engine works. Okay, any question? তোমরা কিন্তু স্যার সেকেন্ড সিআররা স্লাইডটা আরেকবার দেখাইতেন প্লিজ। তোমরা সিআররা কিন্তু ইয়েটা করবা, এই অ্যাটেন্ডেন্সটা একটু প্লিজ কালেকশন করবা। সেকেন্ড স্লাইড জি, হলো স্যার। এটা, বলো। বলো কি কোশ্চেন তোমার, বলো এখানে। স্যার সেকেন্ড স্লাইডটা আরেকবার যদি দেখাইতেন। এটাই তো সেকেন্ড স্লাইড নাকি এটা? এটা জি স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো আমার। এটা হচ্ছে আমাদের সাকশন স্ট্রোক। আমরা বলেছি যে তোমার যে 4-স্ট্রোক সাইকেল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপালে 4টা স্ট্রোক থাকে। 4-স্ট্রোক যেহেতু বলেছি আমরা 4টা স্ট্রোক, একটা হবে সাকশন স্ট্রোক, একটা হবে কম্প্রেশন স্ট্রোক, একটা হবে পাওয়ার স্ট্রোক, একটা হবে এক্সস্ট স্ট্রোক। সাকশন স্ট্রোকে যেটা হবে, ইনলেট ভালভটা খোলা থাকে, দেখো এখানে এই ভালভটা কিন্তু খোলা আর এই ভালভটা বন্ধ। তো এই ভালভটা খোলা আছে, এয়ার, ক্লিন এয়ার এই ভালভ দিয়ে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? পিস্টনটা যখন টিডিসি থেকে বিডিসির দিকে যাবে, এখানে একটা শূন্যতার সৃষ্টি হবে। এই শূন্যতাটাকে পূরণ করার জন্য এখানে তোমার ইনলেট ভালভ যেহেতু ওপেন আছে, ইনলেট ভালভ দিয়ে বাইরে থেকে অ্যাটমসফেরিক এয়ার ক্লিনারের মাধ্যমে ক্লিন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বাতাসটা ইনলেট ভালভ দিয়ে সিলিন্ডারে প্রবেশ করবে। So this is the suction stroke and this slide. Anything, any other question? তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে তোমাদের এর মধ্যে? নাই। নেক্সট হলো আমরা অপারেটিং প্রিন্সিপালস অফ 2-স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন। আমরা 2-স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপালটা পড়বো। 2-স্ট্রোক সাইকেল ইঞ্জিনের একটা বৈশিষ্ট্য হলো, আমরা বলেছি 2-স্ট্রোক সাইকেল ইঞ্জিন কাকে বলে? যে ইঞ্জিনে পিস্টনের 2টা স্ট্রোকে একটা সাইকেল কমপ্লিট হবে তাকে বলবো আমরা 2-স্ট্রোক সাইকেল ইঞ্জিন। যে ইঞ্জিনে piston, the engine in which 2 strokes of the piston completes a cycle and produces power once is called a 2-stroke cycle engine. তাহলে 2-stroke cycle engine আমরা বলবো যে ইঞ্জিনে পিস্টনের 2টা স্ট্রোকে একটা সাইকেল কমপ্লিট হবে, সেটাকে বলবো আমরা 2-stroke cycle engine. 2-stroke cycle ইঞ্জিনে এখানে কোনো ভালভ থাকবে না, কিন্তু 2-stroke cycle ইঞ্জিনে ভালভ থাকে না। ভালভের পরিবর্তে এখানে কয়েকটা পোর্ট থাকে। এই পোর্ট গুলোর নাম হইলো, একটাকে বলি আমরা ইনলেট পোর্ট, একটাকে বলি আমরা এক্সস্ট পোর্ট, আরেকটাকে বলি আমরা ট্রান্সফার পোর্ট। 2-স্ট্রোক ইঞ্জিনে তোমার ইয়ে থাকে না, ভালভ থাকে না, পোর্ট থাকে। এই পোর্ট গুলো তোমার সিলিন্ডারের গাত্রে ছিদ্র করা থাকে, সিলিন্ডারের গাত্রে ছিদ্র করা থাকে। এই জন্য 2-স্ট্রোক ইঞ্জিনের মেকানিজম কিন্তু সিম্পল। দেখো এখানে এটাকে বলি আমরা ইনলেট পোর্ট, এখানে কোনো ভালভ নাই, এটা হচ্ছে ইনলেট পোর্ট, তার মানে সিলিন্ডারের গায়ে একটা ছিদ্র। এটা হচ্ছে এক্সস্ট পোর্ট, এটা হচ্ছে এক্সস্ট পোর্ট, আর এটাকে বলি আমরা ট্রান্সফার পোর্ট। এটা ট্রান্সফার পোর্ট। এই এক্সস্ট ট্রান্সফার পোর্টের মাধ্যমে ক্র্যাঙ্ক কেজের সাথে তোমার সিলিন্ডারে একটা কানেকশন থাকে। ট্রান্সফার পোর্টের মাধ্যমে ক্র্যাঙ্ক কেজের সাথে তোমার সিলিন্ডারের একটা কানেকশন থাকে। সো দেয়ার আর 3 পোর্টস। একটাকে বলি আমরা ইনলেট পোর্ট, এক্সস্ট পোর্ট এবং ট্রান্সফার পোর্ট। ফ্রেশ চার্জ, fresh charge is induced to the crankcase and not to the cylinder. আমরা যেটা 4-স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হইতো, ফ্রেশ চার্জ থাকে, সেটা এয়ার ফুয়েল মিক্সচার হোক অথবা ফ্রেশ এয়ার হোক, সেটাকে কিন্তু আমরা সিলিন্ডারে নিতাম। সিলিন্ডারে নিয়ে সেখানে কম্প্রেস করা হইতো, তারপর পাওয়ার প্রডিউস করা হইতো। এখন কিন্তু ফ্রেশ চার্জ আমাদের কিন্তু আমরা সিলিন্ডারে নিব না, ফ্রেশ চার্জটা ঢুকবে ক্র্যাঙ্ক কেজের ভিতরে। এখন অপারেটিং প্রিন্সিপাল যদি আমরা পেট্রোল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপালটা আলাপ করি, তাহলে দেখো 2-স্ট্রোক সাইকেল ইঞ্জিনটাকে আমরা আগে একটু ডিফারেন্সটা বলি। আগে 4-স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে এখানে ভালভ ছিল, সিলিন্ডার হেডে 2টা ভালভ ছিল, একটাকে বলতাম আমরা ইনলেট ভালভ আর একটা বলতাম আমরা এক্সস্ট ভালভ। এখানে কোনো ভালভ নাই, তাহলে আছে কি? আছে একটা ইনলেট পোর্ট আছে, একটা এক্সস্ট পোর্ট আছে, আর হচ্ছে একটা ট্রান্সফার পোর্ট আছে। এই 3টা পোর্ট আছে এখানে। এখন কি হয়, সাকশন এবং কম্প্রেশন স্ট্রোক দুটো একসাথে হবে, এই জন্য আমরা বলবো এই 2টা মিলে একটা স্ট্রোক। আর পাওয়ার এবং এক্সস্ট এই 2টা মিলে একটা স্ট্রোক। এটা সাকশন এবং কম্প্রেশন একটা স্ট্রোক,
পাওয়ার এবং এক্সস্ট একটা স্ট্রোক, সাকশন এন্ড কম্প্রেশন স্ট্রোক, আরেকটা হবে পাওয়ার এন্ড এক্সস্ট স্ট্রোক, এই দুইটা একসাথে হবে। তো সাকশন এবং কম্প্রেশন স্ট্রোক কিভাবে হবে? সাকশন স্ট্রোকে পিস্টনটা বিডিসি থেকে টিডিসি দিকে যেতে থাকবে। এখানে দেখো তোমরা, আমি এটা ডান পাশে যে চিত্রটা আছে এটা হচ্ছে সাকশন এন্ড কম্প্রেশন স্ট্রোক, আর বাম পাশে যে চিত্রটা আছে সেটা হচ্ছে তোমার পাওয়ার এন্ড এক্সস্ট স্ট্রোক। সাকশন এন্ড কম্প্রেশন কিভাবে হয় দেখো, ডান পাশের চিত্রটাতে তোমরা দেখো পিস্টন, এই এরো চিহ্ন, লাল এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে পিস্টনের মুভমেন্টটা। পিস্টনটা বিডিসি থেকে টিডিসি দিকে যাচ্ছে, পিস্টন মুভ করতেছে বিডিসি থেকে টিডিসির দিকে। এখন পিস্টনটা যখন বিডিসি থেকে টিডিসির দিকে যাচ্ছে, এখানে ইনলেট পোর্টটা কিন্তু খোলা হয়ে যাচ্ছে, ইনলেট পোর্টটা খোলা হয়ে যাচ্ছে, এক্সজস্ট পোর্টটা বন্ধ হয়ে গেল। এই যে পিস্টনের কারণে, পিস্টনের গাত্রের মাধ্যমেই কিন্তু এক্সজস্ট পোর্টটা এখানে বন্ধ হয়ে গেল আর ইনলেট পোর্টটা খুলে গেল। আবার এখানে দেখো ট্রান্সফার পোর্টটা কিন্তু বন্ধ হয়ে গেল, ট্রান্সফার পোর্টটা এখানে বন্ধ। তো কয়েকটা ঘটনা ঘটতেছে সাকশন স্ট্রোকে। এই ইনলেট পোর্ট দিয়ে এয়ার ফুয়েল মিক্সচার, আমরা পেট্রোল ইঞ্জিনের কথা যদি বলি, ইনলেট পোর্ট দিয়ে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার ফুয়েল মিক্সচারটা ক্র্যাঙ্কেজে প্রবেশ করতেছে, আর পিস্টন যখন উপরের দিকে যাচ্ছে ওদিকে এক্সজস্ট পোর্ট এবং ট্রান্সফার পোর্ট বন্ধ থাকার কারণে এখানে যে ফ্রেশ চার্জ ছিল সেই চার্জটা কম্প্রেস হচ্ছে, সিলিন্ডারের ভিতরে এটা কম্প্রেস হচ্ছে, ফলে একদিকে সাকশন হচ্ছে, ইনলেট পোর্ট খোলা থাকার ফলে সাকশন হচ্ছে, ইনলেট পোর্ট দিয়ে এটা ক্র্যাঙ্কেজে চলে আসতেছে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার। আবার যে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার যেটা সিলিন্ডারের ভিতরে ছিল সেটা আবার পিস্টনের মাধ্যমে কম্প্রেসড হচ্ছে। সুতরাং সাকশন এবং কম্প্রেশন স্ট্রোক এখানে দুইটা একসাথে হচ্ছে, কিন্তু সাকশন এবং কম্প্রেশন স্ট্রোকের সময় এক্সজস্ট পোর্ট বন্ধ থাকে, ট্রান্সফার পোর্টটা বন্ধ থাকে। হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য পাওয়ার এন্ড এক্সজস্ট স্ট্রোক? পাওয়ার স্ট্রোকে যেটা হয় যে এই যে তোমার স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগ থেকে একটা স্পার্ক তৈরি হবে, স্পার্ক তৈরি হইলে এয়ার ফুয়েল মিক্সচারটা কম্বাসন হবে, কম্বাসন হলে সে প্রেসার দিবে, প্রেসার দিলে পিস্টন নিচের দিকে আসতে থাকবে, পিস্টন টিডিসি থেকে বিডিসি দিকে আসতে থাকবে। আচ্ছা, ফলে পুরা গ্যাসটা এখানে এক্সজস্ট পোর্ট দিয়ে বের হয়ে যাবে, এক্সজস্ট পোর্ট খুলে যাবে, এক্সজস্ট পোর্ট দিয়ে পুরা গ্যাসটা বের হয়ে যাবে। আবার ইনলেট পোর্টটা বন্ধ হয়ে যায়, ফলে এখানে যে ক্র্যাঙ্কেজের ভিতরে যে ফ্রেশ চার্জ আমরা নিয়েছিলাম সেটার উপরে কিছুটা প্রেসার হয়, পার্শিয়াল প্রেসারের কারণে তোমার এই ক্র্যাঙ্কেজের যে এয়ার ফুয়েল মিক্সচার যেটা আছে সেটা ট্রান্সফার পোর্টটা আবার খুলে গেল, ট্রান্সফার পোর্ট দিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা তখন সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। এখানে একটা প্রবলেম হয়, প্রবলেমটা হইলো যে একদিক থেকে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার আসতেছে, আরেক দিক দিয়ে তোমার বের হয়ে যাচ্ছে, পুরা গ্যাসে বের হয়ে যাচ্ছে। There is a chance that some of the fresh charge will be leaked, will be going through the together with the exhaust gases, burn gases, অর্থাৎ পুরা গ্যাসের সাথে ফ্রেশ চার্জও কিছু চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাকে স্ক্যাভেঞ্জিং বলে। এটার কারণে একটা ক্ষতি হয়, সেটা হইলো যে ফুল বার্নিং যে গ্যাসটা হবে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইড মানে তোমরা জানো যে হাইড্রোকার্বন, ফুয়েল হইলো হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন যখন বার্ন হয় অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়। তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে ফুল বার্ন হইলো, কিন্তু যখন পার্শিয়াল বার্নিং হবে তখন কার্বন মনোক্সাইড তৈরি হয়। কার্বন মনোক্সাইড একটা বিষাক্ত গ্যাস। সুতরাং এই টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনে একটা ডিসঅ্যাডভান্টেজ হইলো যে পার্শিয়াল বার্নিং এর কারণে এই অর্থাৎ কিছু ফ্রেশ চার্জ যেহেতু এটার সাথে লস হয়ে যায়, there is a chance that carbon monoxide will form, এবং এই কারণে তোমার সাম ফ্রেশ চার্জ লস হয়, থার্মাল এফিসিয়েন্সিটা একটু কমে যায়, আর হচ্ছে তোমার কিছুটা গ্যাস লস হওয়ার সম্ভাবনা থাকে, আমার ফ্রেশ চার্জ লস হওয়ার সম্ভাবনা থাকে, বিষাক্ত গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কার্বন মনোক্সাইড কিছুটা। তবে টু স্ট্রোক সাইকেল ইঞ্জিন খুব সিম্পল, এখানে তোমার মেকানিজম না থাকার কারণে, ভালভ মেকানিজম না থাকার কারণে এটা অনেক সিম্পল, জাস্ট ওদের ম্যানেজমেন্ট কম, গাঠনিক ক্ষেত্রে তাদের কমপ্লেক্সিটি কম, চিপ ইন কনস্ট্রাকশন, চিপ ইন ম্যানুফ্যাকচার, এটা দামেও একটু সস্তা হয় আর ওজনে হালকা হয়। সো দিস ইজ লাইট ইঞ্জিন গুলোতে এই জন্য টু স্ট্রোক সাইকেল ইঞ্জিন ব্যবহার করা হয়। এখন
তাহলে আমরা যদি একবার রিপিট করি যে টু স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে। প্রথম হলো সাকশন স্ট্রোক এন্ড কম্প্রেশন স্ট্রোক। সাকশন এন্ড কম্প্রেশন স্ট্রোকের ক্ষেত্রে পিস্টনটা বিডিসি থেকে টিডিসি দিকে যাবে, পিস্টন বিডিসি থেকে টিডিসি দিকে যাবে, এক্সজস্ট পোর্ট এবং ট্রান্সফার পোর্ট বন্ধ হয়ে যাবে, ইনলেট পোর্টটা খুলে যাবে। ইনলেট পোর্টটা খুলে যাওয়ার ফলে ইনলেট পোর্ট দিয়ে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার, পেট্রোল এবং এয়ারের মিক্সচার ক্র্যাঙ্ক কেজের ভিতরে প্রবেশ করবে। ওদিকে পিস্টন যেহেতু উপরের দিকে যাচ্ছে, ট্রান্সফার পোর্ট উপরে মানে টিডিসি দিকে যাচ্ছে, ট্রান্সফার পোর্ট এবং এক্সজস্ট পোর্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে অলরেডি যেই ফ্রেশ চার্জ সিলিন্ডারের ভিতরে ছিল সেটা কম্প্রেস হয়ে থাকে। আচ্ছা, যখন পিস্টন টিডিসি তে পৌঁছে যাবে, কম্প্রেশন স্ট্রোক শেষ হবে, সাকশন স্ট্রোকও শেষ হবে। সো সাকশন এবং কম্প্রেশন একসাথে হয়ে গেল। এখন পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোকের ক্ষেত্রে যখনই এখানে একটা স্পার্ক হয়ে এই ফুয়েলটা একটা স্পার্ক যখন হবে, পাওয়ার স্ট্রোকে একটা স্পার্ক হবে, স্পার্ক হইলে কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারটা বার্ন হবে, বার্ন হইলে সে প্রেসার দিবে পিস্টনের উপরে, পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে মুভ করতে থাকবে, পিস্টনটা টিডিসি থেকে বিডিসির দিকে মুভ করতে থাকবে হাই প্রেসারে দ্রুত গতিতে। ফলে বার্ন গ্যাসটা ইনলেট পোর্টটা বন্ধ হয়ে যাবে, ট্রান্সফার পোর্ট খুলে যাবে আর এক্সজস্ট পোর্টও খুলে যাবে। ট্রান্সফার পোর্ট দিয়ে ফ্রেশ চার্জ আসতে থাকবে, ফলে ট্রান্সফার পোর্ট হয়ে আর পুরো গ্যাস বেরোতে পারবে না, যেহেতু এখানে একটা প্রেসার আছে। আর এক্সজস্ট পোর্ট দিয়ে পুরো গ্যাসটা বের হয়ে অ্যাটমসফিয়ারে চলে যাবে। কিছুটা সমস্যা হয় যে ফ্রেশ চার্জ কিছুটা বার্ন গ্যাসের সাথে একত্রিত হয়ে অর্থাৎ মিশে বেরিয়ে যেতে পারে, সেটা এবং কার্বন মনোক্সাইড প্রডিউস হইতে পারে। দিস ইজ এন ডিসঅ্যাডভান্টেজ, but there are a lot of advantages of a two-stroke cycle engine because the construction is very simple and no valve mechanism, so it's a lot easier and light, halka, operating principle easy, এবং mechanical efficiency is better than four-stroke cycle engine. Mechanical efficiency এখানে যেহেতু অনেক চারটা স্ট্রোকে সেখানে তিনটা স্ট্রোকে আইডেল আর একটা স্ট্রোকে কেবল পাওয়ার প্রডিউস হয় ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে, কিন্তু টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে দুইটা স্ট্রোকের একটা স্ট্রোকে পাওয়ার প্রডিউস হয়, আরেকটা স্ট্রোকে হচ্ছে আমাদের আইডেল। সুতরাং এখানে মেকানিক্যাল এফিসিয়েন্সিটা আমাদের ভালো। তো দিস ইজ রিগার্ডিং টু স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন। এখন টু স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিন যদি হইতো তাইলে কি হবে? টু স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিন হইলে ওই একই ঘটনা, যে তোমার এখানে এয়ার ফুয়েল মিক্সচার, এখানে এয়ার ফুয়েল মিক্সচার আছে, দেখো এয়ার ফুয়েল মিক্সচার হবে না। ওই একই ছবি যেহেতু আমরা কপি করেছি এই জন্য পেট্রোল এয়ার মিক্সচার বলা হয়েছে, কিন্তু তোমরা ইউ হ্যাভ টু কারেক্ট ইট। যেখানে এই ছবিটার মধ্যে তোমরা যখন ডিজেল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপাল আমরা পড়তে যাব তখন এখানে পেট্রোল এয়ার মিক্সচার হবে না, এখানে শুধু ফ্রেশ এয়ার হবে। প্লিজ কারেক্ট দিস পিকচার। আমি জানি না এটাকে কারেকশন করা যাবে কিনা, লেট মি ট্রাই। এটা কপি করা ছবি যেহেতু, সুতরাং নো, আই ডোন্ট থিংক উই ক্যান কারেক্ট ইট। এটা কপি করা যেহেতু সেখানে কারেকশন করা আমাদের সম্ভব নয়, তোমরা এটা কারেকশন করে নিবা, আমি বলে দিচ্ছি। সো প্লিজ নোট, ডিজেল ইঞ্জিন যখন হবে তখন এখানে এই সাকশন স্ট্রোকে শুধু ফ্রেশ এয়ার প্রবেশ করবে, পেট্রোল এয়ার মিক্সচার হবে না, কিন্তু শুধু এয়ার প্রবেশ করবে। আর এখানে তোমার স্পার্ক প্লাগ হবে না, একটা এখানে একটা ইনজেক্টর হবে। তো কি হবে? ফ্রেশ এয়ার ইনলেট পোর্ট দিয়ে ক্র্যাঙ্কেজে প্রবেশ করবে, পিস্টন যখন বিডিসি থেকে টিডিসি দিকে যাইতে থাকে ট্রান্সফার পোর্ট বন্ধ হয়ে যায়, এক্সজস্ট পোর্টটাও বন্ধ হয়ে যায়। এখানে সিলিন্ডারের ভিতরে তোমার অলরেডি টেকেন ফ্রেশ চার্জ অর্থাৎ ফ্রেশ এয়ার কম্প্রেসড হতে থাকে। কম্প্রেস হওয়ার পরে এট দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন স্ট্রোক যখন টিডিসিতে পৌঁছে যায় পিস্টন কম্প্রেশন স্ট্রোক শেষ হয়ে যায়। এট দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন স্ট্রোক একটা ইনজেক্টর থেকে ফ্রেশ ডিজেল ফুয়েল ইনজেকশন করা হয়, স্প্রে করা হয় ইন দ্য ফর্ম অফ ভেরি ফাইন ড্রপলেটস। ডিজেল ফুয়েলকে স্প্রে করা হয়। ওই ডিজেল ফুয়েল যখন হট কম্প্রেসড এয়ারের উপরে স্প্রে করা হয় তখন সেটা বার্ন হয় এবং বার্নিং হয়ে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে পিস্টনের উপরে। পিস্টন তখন টিডিসি থেকে বিডিসি দিকে মুভ করতে থাকে, ফলে এক্সজস্ট পোর্টটা খুলে যায়, এক্সজস্ট পোর্ট দিয়ে পুরো গ্যাসে বের হতে থাকে, আর ইনলেট পোর্ট বন্ধ হয়ে যায়, ট্রান্সফার পোর্ট খোলা থাকে। ফলে পিস্টনের প্রেসারের কারণে ক্র্যাঙ্কেজের ভিতরে যেই ফ্রেশ চার্জ ছিল সেটা ট্রান্সফার পোর্ট হয়ে
তোমার সিলিন্ডারের ভিতরে যায়। তারপরে আবার যখন এট দ্য এন্ড অফ দ্য পাওয়ার স্ট্রোক, পাওয়ার এক্সস্ট স্ট্রোক, আবার পিস্টন উপরের দিকে যাইতে থাকে, বিডিসি থেকে টিডিসি দিকে যাইতে থাকে, আবার সাকশন কম্প্রেশন স্ট্রোক শুরু হয়। So this is how a two-stroke diesel engine works. In case of a diesel engine, the difference is there will be no air fuel mixture. This petrol air mixture আছে এখানে দেখো, যেহেতু একই ছবি আমরা কপি করেছি এজন্য this is the mistake. You have to correct it. এখানে তোমরা লিখবা এয়ার, অনলি এয়ার, ফ্রেশ এয়ার লিখবা, ফ্রেশ এয়ার। ফ্রেশ এয়ার সিলিন্ডারের ভিতরে ইনলেট পোর্ট দিয়ে প্রবেশ করতেছে, তারপরে পিস্টন বিডিসি থেকে টিডিসি দিকে যাচ্ছে, এবং at the end of the compression stroke একটা ডিজেল ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে ডিজেল ফুয়েল হট কম্প্রেসড এয়ারের উপরে স্প্রে হচ্ছে। ওই আগের মতোই তোমার যেটা ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে যেরকম হয়, তোমার প্রেসার এবং টেম্পারেচার এরকম হবে। এখানে পরে যখন একটা ডিজেল ফুয়েলটাকে স্প্রে করা হয় হাই প্রেসারে ইনজেক্টরের মাধ্যমে, এনে হট কম্প্রেসড এয়ারের উপরে বার্নিং হয়ে যায়, বার্নিং হয়ে সেটা এক্সপানশন হয়, ফলে পিস্টনের উপরে চাপ দেয়। পিস্টনটাতে চাপ দিলে পিস্টন বিডিসি থেকে টিডিসি থেকে বিডিসি দিকে আসতে থাকে, এক্সস্ট পোর্টটা খুলে যায় আর ট্রান্সফার পোর্টও খুলে যায়, ইনলেট পোর্টটা বন্ধ থাকে। ইনলেট পোর্ট বন্ধ থাকার ফলে তোমার ফ্রেশ চার্জ, পিস্টন কিছুটা চাপ দেয় ক্র্যাঙ্কেজের যে ফ্রেশ চার্জ আছে সেটার উপরে, ফ্রেশ চার্জটা তখন এই প্রেসারের কারণে ট্রান্সফার পোর্ট দিয়ে সিলিন্ডারের ভিতরে আসে, আর সিলিন্ডারে যে পোড়া গ্যাস ছিল সেটা এক্সস্ট পোর্ট হয়ে বের হয়ে যায়। So this is how a two-stroke cycle diesel engine works. Any questions? কোনো কোশ্চেন আছে? স্যার ডানের পিকচারটাতে শুধু পেট্রোল এয়ারের ওখানে শুধু ফ্রেশ এয়ার দিলেই হবে, আর কোনো কারেকশন নাই? এখানে হচ্ছে তোমার শুধু, হ্যাঁ আমাদের সময় স্পার্কটা কি থাকবে না স্যার? না শোনো, এখানে আমি বলতেছি ডিফারেন্সটা হইলো, তাহলে পেট্রোল এয়ার মিক্সচার যে আছে এটা যেহেতু ওই যে পেট্রোল ইঞ্জিনের ছবিটাকে আমরা কপি করেছি এই জন্য এরকম হয়েছে, এখানে হবে শুধু ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার তোমরা লিখে নাও খাতায়, এখানে হবে শুধু ফ্রেশ এয়ার। আর বাকি এখানে স্পার্ক প্লাগ তো হবে না, এখানে ইনজেক্টর হবে, এখানে হবে ইনজেক্টর। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইনজেক্টর থাকে, স্পার্ক প্লাগ থাকে না। তাহলে কতগুলো ডিফারেন্স তোমরা বুঝতে পারলা, একটা হচ্ছে টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের মধ্যে, একটা টু স্ট্রোক ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের মধ্যে। টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের মধ্যে হলো দুইটা ভালভ থাকে কিন্তু, আর ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনে দুইটা ভালভ থাকে, ভালভ থাকে এবং ভালভ মেকানিজম থাকে। টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনে কিন্তু ভালভ থাকে না এবং ভালভ মেকানিজম থাকে না। ইনস্টেড টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনে তোমার থাকে পোর্ট থাকে। তোমরা কে যেন দাগ দিচ্ছ এখানে, তোমরা এখানে দাগ দিচ্ছ কে যেন। আমি লেকচার দেওয়ার সময় তোমরা কেউ দাগ দিবা না, তোমাদের সামহাও এই মার্কিংটা হয়েছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু ফিগারটা নষ্ট হয়ে যাবে, তখন তোমাদের বুঝতে কষ্ট হবে, এটা করবা না। ভুলক্রমে হয়ে থাকলেও নেক্সট টাইম এটা করবা না। এখন হচ্ছে তোমাদের ফোর স্ট্রোক এবং টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য হবে যে ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে তোমার ভালভ থাকবে আর এখানে হচ্ছে পোর্ট থাকবে। ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনে একটু হেভি হবে, তো ভালভ মেকানিজম থাকার কারণে হেভি হবে। টু স্ট্রোক সাইকেল ইঞ্জিন লাইট হবে। ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ইয়েটা কমপ্লেক্স, গঠনটা মেকানিজমটা একটু কমপ্লেক্স। টু স্ট্রোক সাইকেল এটা সিম্পল। ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনে ভালভ থাকে, টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনে পোর্ট থাকে। এখানে তিনটা পোর্ট থাকে, একটা ইনলেট পোর্ট, এক্সস্ট পোর্ট আর ট্রান্সফার পোর্ট। ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে যখন আমরা ফ্রেশ এয়ারটাকে নেই, ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচারটাকে নেই, তখন সেটা কিন্তু ইনলেট ভালভ দিয়ে সিলিন্ডারে ঢুকে। কিন্তু টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ফ্রেশ এয়ার অথবা এয়ার ফুয়েল মিক্সচারটা কিন্তু ক্র্যাঙ্কেজের ভিতরে ঢুকে, ঠিক আছে না? এখানে ট্রান্সফার পোর্ট আছে টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে, ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে নাই। এগুলো লাইট ইঞ্জিনে, ছোটখাটো লাইট ইঞ্জিনে ব্যবহার করা হয়। ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিন হেভি ইঞ্জিনে ব্যবহার করা হয়। টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সি একটু কম, যেহেতু এখানে কিছুটা ফুয়েল লস হওয়ার সম্ভাবনা থাকে। ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনে মেকানিক্যাল থার্মাল এফিসিয়েন্সি ভালো। টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের মেকানিক্যাল এফিসিয়েন্সি ভালো, বেটার দেন ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিন, কারণ এখানে কেবল একটা আইডেল স্ট্রোক, কিন্তু ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে তিনটা হচ্ছে আইডেল স্ট্রোক। আর পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের পার্থক্য হইলো যে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে পেট্রোলটাকে ডিজেল হিসাবে ফুয়েল হিসাবে ব্যবহার করা হয়, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ডিজেলটাকে ফুয়েল হিসাবে ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার ফুয়েল মিক্সচারটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে সাকশন স্ট্রোকে, আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে
কেবল ফ্রেশ এয়ার প্রবেশ করে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইনজেক্টর ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 4:1 থেকে 9:1, ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হচ্ছে 14:1 থেকে 20:1। পেট্রোল ইঞ্জিনটা একটু হালকা ধরনের হয়, একই তোমার ইয়ের জন্য ধরো একই হর্স পাওয়ারে দুইটা ইঞ্জিনকে যদি ওজন করা হয়, একটা পেট্রোল ইঞ্জিন একটা ডিজেল ইঞ্জিন, তো ডিজেল ইঞ্জিন একটু ভারী হবে। কেন ভারী হবে? কারণ ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি, সেখানে প্রেসার এবং টেম্পারেচার বেশি তৈরি হয়। কম্প্রেশন স্ট্রোকে তোমরা দেখেছো কম্প্রেশন প্রেসার, কম্প্রেশন টেম্পারেচার, ওগুলো ডিফারেন্স তোমরা বলতে পারো। কম্প্রেশন টেম্পারেচার কত, প্রেসার কত, আবার পাওয়ার স্ট্রোকে টেম্পারেচার কত, প্রেসার কত, পেট্রোল ইঞ্জিনে কত, ডিজেল ইঞ্জিনে কত, দিজ আর অলসো ডিফারেন্সেস। তো এখানে আমরা বলেছিলাম যে দুইটা ইঞ্জিন যদি ওয়েট করা হয়, একটা পেট্রোল ইঞ্জিন একটা ডিজেল ইঞ্জিন পাশাপাশি রেখে, তো দেখা যাবে যে পেট্রোল ইঞ্জিনটা হালকা হবে, ডিজেল ইঞ্জিনটা ভারী হবে। কেন? ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও পেট্রোল ইঞ্জিনের চেয়ে বেশি, এই কারণে সেখানে প্রেসার এবং টেম্পারেচার বেশি তৈরি হয়, সেই জন্য হেভি মেটাল ব্যবহার করতে হয়, এই জন্য সেটা ওজনে ভারী হয়ে যায়। সো মেনি দ্য ডিফারেন্সেস, তোমরা সেগুলো বই পুস্তক এবং ইন্টারনেট থেকে নোট করে নিবা। আমার মনে হয় যে আমরা আজকে যেই জিনিসটা পড়লাম তোমাদের, সেটা হচ্ছে টু স্ট্রোক সাইকেল, পেট্রোল এবং 4 স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিনটা আমরা আজকে স্টাডি করলাম। 2 স্ট্রোক সাইকেল পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন আমরা স্টাডি করলাম, অপারেটিং প্রিন্সিপাল এবং 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন এবং 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের পার্থক্য, 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন এবং 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের পার্থক্য, আর 4 স্ট্রোক ইঞ্জিন 2 স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য। এগুলো তোমরা একটু বই খাতায় একটু নোট করে নিবা, খাতা নোট বই থাকলে সাথে সাথে কিছু নোট করে নিবা, অথবা এখনই বসে আধা ঘন্টার জন্য নোট করে ফেলবা, তাহলে জিনিসগুলো মনে থাকবে। এখন তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে প্লিজ বলো। আমরা আজকের মতো লেকচারটা এখানে শেষ করে দেব। স্যার পাওয়ার এন্ড এক্সিস্ট ওই স্লাইডটা একটু দেখাইলে ভালো হতো। কোনটা কোনটা? পাওয়ার স্ট্রোক, স্যার পাওয়ার এন্ড এক্সিস্ট লেখা যে ইঞ্জিনটা ওইটা। পাওয়ার এক্সিস্ট ইঞ্জিন কোনটা? স্যার একদম লাস্টের স্লাইডটা। জি স্যার এই যে এটা। হ্যাঁ, এটা সাকশন কম্প্রেশন টু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, ডিজেল ইঞ্জিনের জি ক্ষেত্রে স্যার সাকশনের কম্প্রেশন টু, এর পরের স্লাইডটা স্যার। এটা পাওয়ার এন্ড জি এক্সস্ট স্যার। স্ট্রোক। আচ্ছা, এখানে হচ্ছে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হয়, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে পাওয়ার এবং এক্সস্ট স্ট্রোকে, পাওয়ার স্ট্রোকে হলো যে ডিজেল ফুয়েল হট কম্প্রেস যে এয়ার আছে, এখানে সাকশনের কম্প্রেশন স্ট্রোক, তো কম্প্রেশন স্ট্রোকের শেষে এয়ারটা তো কম্প্রেসড হবে। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে শুধু এয়ার থাকে, এয়ারটা কম্প্রেসড হবে এবং সেই এয়ারের টেম্পারেচার তোমরা জানো যে 650 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়, প্রেসার হইলো 40 থেকে 45 কেজি পার স্কয়ার সেন্টিমিটার। এখন সেটার উপরে যেটা হয়, ডিজেল ফুয়েল একটা ইনজেক্টরের মাধ্যমে ডিজেল ফুয়েল ভেরি ফাইন ড্রপলেটস আকারে স্প্রে করা হয়। তো যখন স্প্রে করা হয়, সেটা গরম বাতাসের মধ্যে যখন ডিজেল ফুয়েলকে স্প্রে করা হয়, সেটা ইনস্ট্যান্ট কম্বাশন হয়। কম্বাশন হইলে সে তার ভলিউম বেড়ে যাবে, ভলিউম বেড়ে গিয়ে সে পিস্টনের উপরে চাপ দিবে, চাপ দিলে পিস্টনটা তখন টিডিসি থেকে বিডিসির দিকে যাবে, অর্থাৎ পাওয়ার প্রডিউস হবে। আর সাথে সাথে তোমার গরম, যেহেতু এক্সস্ট পোর্ট খুলে যায়, এক্সস্ট পোর্ট খুলে যাওয়ার ফলে পুরো গ্যাসটা এক্সস্ট পোর্ট দিয়ে বের হয়ে যায়, আর অন্যদিকে তোমার ট্রান্সফার পোর্ট খোলা থাকার, ইনলেট পোর্ট বন্ধ এবং ট্রান্সফার পোর্ট খোলা থাকার কারণে ট্রান্সফার পোর্ট দিয়ে ফ্রেশ চার্জ যেটা আছে, ক্র্যাঙ্কেজে ছিল এয়ার অথবা এয়ার ফুয়েল মিক্সচার, যেটা সাকশন স্ট্রোকে আসছিল, সেটা এখন এই স্ট্রোকে তোমার ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার পোর্টের মাধ্যমে সিলিন্ডারে। ওকে, আর কোনো কোয়েশ্চেন? আর কোনো প্রশ্ন? স্যার এখান থেকে মানে কি ধরনের প্রশ্ন হতে পারে যদি স্যার প্রশ্ন করা হয়? আমি প্রশ্নের একটা শীট দিয়ে দিব না, কিছু প্রশ্ন লিখে, তাইলে তোমরা বুঝে যাবে। তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়ে দিব না। আচ্ছা, Okay, কেমন sir. প্রশ্ন হইতে পারে? ধরো এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, ইঞ্জিন, ডিফাইন এন্ড ক্লাসিফাই ইঞ্জিন, ইঞ্জিনকে ডিফাইন করো, ক্লাসিফাই করো। তারপরে হইলো যে ডিফাইন, কিছু টার্মিনোলজি ডিফাইন করতে বলতে পারে, ওই যে আমরা যে টার্মিনোলজি তোমাদের পড়িয়েছি,
সেগুলো হইতে পারে কয়েকটা টার্ম, ধরো 4টা টার্ম আমরা ডিফাইন করতে দিলাম 4 মার্ক, 2টা টার্ম ডিফাইন করতে দিলাম 2 মার্ক হইতে পারে। আমরা বললাম যে অপারেটিং প্রিন্সিপাল অফ টু স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন বলো, তখন ওই ছবি সুন্দর করে আঁকতে হবে। টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে ছবি যদি আঁকতে ভুল করো তাহলে কিন্তু নাম্বার পাইবে না, কারণ এখানে ছবিটা খুবই ইম্পর্টেন্ট। এই ছবিটা আঁকলে তো অনেক ভালো, ইফ ইটস পসিবল, যদি না হয় সহজ করে আঁকবা। এটা আঁকতে পারলে তো সোনার সোহাগা, কিন্তু এটা যদি একটু কঠিন হয় তাহলে সহজ করে আঁকবা, সহজ করে দেখবা। নেটের মধ্যে অনেক বিভিন্ন ধরনের ছবি আছে, সেগুলো দেখে নিবা। আর হইলো ক্লাসরুমে আমি ছবি আঁকছি, তোমার পুরানো নোট থাকলে সেগুলো দেখলে দেখতে পারবা যে সহজ ইয়ে করা আছে, ড্রয়িং করা আছে। যাই হোক, এখন যে টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের অপারেটিং, পেট্রোল ইঞ্জিন অপারেটিং প্রিন্সিপাল অথবা ডিজেল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপাল হতে পারে, 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপাল, 4 স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন অথবা ডিজেল ইঞ্জিনের অপারেটিং প্রিন্সিপাল। তারপরে আসতে পারে যে 2 স্ট্রোক সাইকেল এবং 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের মধ্যে 5টা পার্থক্য বলো 5 মার্ক, 4টা পার্থক্য বলো 4 মার্ক, 3টা পার্থক্য বলো 3 মার্ক, অথবা ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে 3টা 4টা 5টা পার্থক্য বলো, এরকম হইতে পারে। অথবা হইতে পারে যে একটা ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন আমরা ওজন করলাম, দেখা গেল যে ডিজেল ইঞ্জিনটা ভারী, কেন, কোনটা ভারী হবে এবং কেন? কম্প্রেশন রেশিও বলতে কি বুঝো? কম্প্রেশন রেশিও ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও পেট্রোল ইঞ্জিনের চেয়ে বেশি হয় কেন? অথবা হইতে পারে যে ইঞ্জিনের ব্যবহার কি, তোমার এগ্রিকালচারে ইঞ্জিনের ইউজ কি, ব্যবহার কি, কোন কোন ক্ষেত্রে আমরা ইঞ্জিন ব্যবহার করি এগ্রিকালচারে, এটা হইতে পারে। ওকে।